আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আপনারা সবাই জানেন আমরা আমাদের যেই টপিক ছিল সেটা হচ্ছে প্রিপোজিশন 1, আজকে হচ্ছে প্রিপোজিশন 2। প্রিপোজিশন 2 আমরা আজকে কত পেজ থেকে শুরু করব? নিশ্চয়ই গত ক্লাস যারা করেছে তাদের মনে আছে পেজ নাম্বারটা। আমরা প্রিপোজিশন কোন জায়গা থেকে শুরু করব? তার আগে আমাকে একটু জানিয়ে দেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদেরকে যে সামনে যেটা রাখছি আপনাদেরকে আগে বলি, আপনারা আপনারা আপনাদের তা না করে আমার মতো করে আমাকে করতে দেন। আমি মাস্টার বইটা সাথে রেখেছি, বাট এটা আপনাদের ফলো করার দরকার নেই। বাট আমি বইটা সামনে রেখেছি, আমার হয়তো বইটা এখান থেকে দেখে দেখে করতে হবে। বাট আমি এখানে নিয়েছি এই জন্যই, আপনাদের দেখার জন্য না, আপনারা দেখতে পাবেন না। বাট আমি রেখেছি এখানে যেন আপনি এই বইটা যে রাখছি, আমি সাইডে যে জায়গাটা আছে এখানে সুন্দর করে এই বিষয়গুলা বুঝিয়ে দিব, যেখানে কি রুলস লেখা আছে। ঠিক আছে, আশা করি তাতে সুবিধা হবে। আর বই যদি থাকে আপনি আপনার মতো করে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, সেই অংশটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে আমাদের যতটুকু ছিল, যে পেজ নাম্বার একজন আপু বলছে স্যার 255 পেজ। 55 পেজটা আমি দেখি কি আছে, তাহলে দেখলে বুঝতে পারবো। 255 পেজটা কমপ্লিট করেছিলাম, যেখানে লেখা ছিল অ্যাটের ব্যবহারটা। 256 পেজটা করেছিলাম যে বাই দ্বারা, এটাও করা হয়েছিল, বাইয়ের নিয়োগটা করানো হয়েছিল। তারপর হচ্ছে এম কে জান্নাতি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এবার আমি বলি 256 পেজটাও করা হয়েছে। 257 পেজে যে নিয়মগুলো আছে দেখেন, আই ওয়েন্ট দেয়ার বাই নাকি অন, এই নিয়মটাও কিন্তু এখানে প্র্যাকটিস। জাস্ট বই পেজ বেশি, বাট এটা প্র্যাকটিস। আপনাদেরকে জাস্ট আমি যদি দেখানোর চেষ্টা করি একটু, এখানটায় আমাদের যেই বিষয়টা খেয়াল করার সেটা হচ্ছে, এখানে একটা পেজ নাম্বার দেওয়া আছে, সেই পেজে বলা আছে, যেমন একটা সেন্টেন্স এখানে লেখা আছে। আমি যদি একটু বড় করে লিখি আপনাদের জন্য পাশে, তাহলে আপনি বুঝতে পারবেন। লেখা ছিল যে আই ওয়েন্ট, সাইডে যেহেতু লিখছি, হ্যাঁ, লেখা ছিল এরকম যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তারপরে ড্যাশ, তারপরে লেখা ছিল স্যার বাইক। হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম বাইক। এখন দেখেন এখানে প্রিপোজিশন হিসাবে আমি বলছিলাম যে সকল যানবাহনের উপর চড়তে হয়, যেমন ঘোড়া, সাইকেল, বাইসাইকেল, এই সব ক্ষেত্রে অন ব্যবহার করতে হয়, তাই আর কি। এখানে এই রুলসটা অলরেডি গতকাল করিয়েছি। হ্যাঁ, এটা এরপরে কিছু প্র্যাকটিস আছে যেগুলো আপনি জাস্ট দেখে নিবেন, বুঝে নিবেন। আর পাশে অর্থে, যেমন ধরেন এখানে ছিল ডেল আই স্টুড বাই দা উইন্ডো, জানালার পাশে। পাশে বোঝাতে বাই ব্যবহার করা হয়, যেটা আমরা করেছি। এখন আপনারা বলছি যে এই অংশটা আপনাদের এত বেশি মনোযোগ দিয়ে দেখার দরকার নাই, স্যার আপনাদেরকে অবশ্যই এই অংশটা রাখছে, স্যার যেন এখান থেকে ডিটেলসটা এখানে নিতে পারে শিফট করে। হ্যাঁ, যেহেতু এখানে এই পেজটা পুরাটা 257 পেজের মধ্যে রুলস নেই, বাট আছে যেটা, সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস। আপনি এগুলা করবেন, আর প্র্যাকটিসের সমস্যা পেলে তো অবশ্যই আমরা সেটা আবার আলোচনা করব। হ্যাঁ, নেক্সট পেজটা খেয়াল করেন, এখানে আছে অন এর ব্যবহারটা। অন এর ব্যবহার অলরেডি স্যার করে ফেলছে, তারপরেও আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটু আরেকবার, সেক্ষেত্রে অন এর ব্যবহারটা দেখবো। স্পর্শ অবস্থায় উপরে থাকলে অন বসে, এটা হচ্ছে ফার্স্ট রুল। যদি আমি এটা বলি আপনাদেরকে, আমি গতকাল বলছিলাম যে ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের উপরে আপনি কোনো কিছু রাখছেন, তাহলে এখানে অন ব্যবহার করতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট দিন বা তারিখ বা ডেট, এটা বলছি না ভাইয়া অলরেডি, দেখেন আপনি মনে করে যে আমি বলছিলাম দিন, তারিখ, বার্থডে, মানডে, সানডে, 21 ফেব্রুয়ারি, এরকম নির্দিষ্ট তারিখ যেটা ক্যালেন্ডার আকারে বলছিলাম, যেগুলো ওর মধ্যে ছিল, তার পূর্বে অন বসে। এটা হচ্ছে 2 নাম্বার রুলসে। 3 নাম্বার রুলসে বলছে কি দেখেন, বারের, আচ্ছা এই কথাটা কিন্তু না বললেই হতো, বাট লেখা হয়েছে এভাবে। 2 নম্বরে বলছে নির্দিষ্ট দিন বা বারের পূর্বে, বার মানে রবিবার, সোমবার, এরকম পূর্বে অন বসে। নির্দিষ্ট তারিখের পূর্বে, ওই যে বললাম 21 ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে ধরেন 16 ডিসেম্বর, এই টাইপের। সদস্য বোঝাতে অন বসে, এরকম সদস্য বোঝাতে অন বসে। এখানে কথাটা একটু এরকম, দেখেন বলছে কি যে দেয়ার আর নো ওম্যান অন দ্য কমিটি, অর্থাৎ কোন একটা টিম বা কমিটির মধ্যে বোঝাতে অন ব্যবহার করা হয়, এক্ষেত্রে ইনও ব্যবহার করা যায়। ওকে, সদস্য বোঝাতে, অর্থাৎ যেমন বলছে কথাটা সেন্টেন্সে বলছে দেয়ার আর নো ওমেন অন দ্য কমিটি, মানে কমিটির মধ্যে কোনো ওমেন নেই, চাইলে এটা ইনও ব্যবহার করা যায়। অপশনে ইন না থাকলে তখনই অন ব্যবহার করবেন। তারপরে হচ্ছে কি স্যার, তারপরে 5 নাম্বার রুলসে বলছে কোনো কিছু সম্বন্ধে অর্থে অন বসে। যেমন আমরা অনেক সময় বলি না যে দ্য ম্যান ইজ অন ফায়ার,
অর্থাৎ লোকটা এখন কি উত্তেজিত অবস্থায় আছে। আবার ধরেন ইউ শুড নট গো দেয়ার অন ইউর প্রেগনেন্সি, মানে তোমার প্রেগনেন্ট অবস্থায় সেখানে যাওয়া উচিত নয়। এই অবস্থা বা কন্ডিশন বোঝাতেও অন ব্যবহার করা হয়। ওকে, এরপরে মাধ্যম বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন আপনাকে বলেছিলাম আমি যে স্যার যদি বাই বসে তাহলে বাই ফোন ব্যবহার করবেন। বাই ফোন মানে ফোনের মাধ্যমে আপনি কারোর সাথে যোগাযোগ করছেন। বাট একটা প্রিপোজিশন যদি থাকে, সরি আর্টিকেল দা ফোন এরকম, তাহলে আপনি কি ব্যবহার করতে হবে কি স্যার, অন অথবা ওভার। যে দা ম্যান ইনভাইটেড মি অন দ্য ফোন অথবা ওভার দ্য ফোন। বাট বাই বললে শুধু ফোন বলতে হবে। বাই রুলস এর ক্ষেত্রে এটা দেখে আসছেন, আশা করি সেখান থেকেও নিতে পারবেন। তারপর কি বলছে, বই তো আমরা আগেই পড়েছি, একজন টিচার পড়াবে পরে প্র্যাকটিস করাবে। আপনি আপনার মতো করে করেন, সমস্যা নাই। আপনারা যারা আসছেন অপেক্ষা করেন, আপনারা নিজেদের মতামত দিয়েন না। হ্যাঁ, আমি জাস্ট যেভাবে বলছি দেখেন, বোর্ড থেকে আরো বেশি বলছি, প্রয়োজনীয় অংশগুলা দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন। বইতে ভাইয়া আগেই বলছি যে একটা বই আর একটা টিচার কখনো এক না। হ্যাঁ হ্যাঁ, বই ধরে আমরা করাই, বাট বই ধরে এই না যে বইয়ের বাহিরে কিছু দিব না, বইতে যা আছে সেটা দিব। তাহলে আমরা কেন আসছি? অবশ্যই সাথে কিছু এক্সট্রা অংশ আপনি পাবেন যেটা প্রয়োজন আমাদের কাছে আছে। আচ্ছা, ভ্রমণের কোনো উপায় বোঝাতে, যেমন অন ট্রেন, এটা আমি গতকালকে আপনাদেরকে বলছি যে দাঁড়িয়ে ভ্রমণ করা গেলে অন, আর বসে ভ্রমণ করা গেলে ইন। যেমন অন ট্রেন, অন বাস, অন বোট, এরকম এখানে রুলস আকারে তারা লিখছে। তার মানে গতকালকে আমি যে কথাগুলো বলছি আজকে দেখেন সেগুলা বিস্তারিত আকারে রুলস আকারে এখানে লিখছে। এখন আপনাকে এছাড়াও বলি, বইতে আরো রুলস নেই, বাট সেটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন আপনার মতামত দেওয়া বোঝাতে সেক্ষেত্রে অন ইউর ওপিনিয়ন এটা বলবেন। আপনার ঘড়িতে সময় কত বাজে সেক্ষেত্রে অন ব্যবহার করা হবে। বায়ও ব্যবহার করা যায়, হোয়াট ইজ দ্য টাইম অন ইউর ওয়াচ অথবা হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, দুইটাই ব্যবহার করা যাবে। হ্যাঁ, অনও ব্যবহার করা যায়, আবার বায়ও ব্যবহার করা যায়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং অন ফুট, অর্থাৎ লোকটা পায়ে হাঁটতেছে, এরকম করে বিষয়গুলা। আচ্ছা, এখন যেটা বলছি আমরা এখানে, যেমন এখানে বলছে দেখেন, নীল লিভস দ্য 11th ফ্লোর অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর 11 তলায়। ভাই 11 তলার মধ্যে না, 11 তলার উপরে বাস করে সে, 11 তলার উপরে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, কথাটা এরকম। সেক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে, যে অন 11th ফ্লোর, অন 2nd ফ্লোর, এভাবে কিন্তু লিফটেও লেখা আসে। হ্যাঁ, এছাড়া এই মানে পেজের মধ্যে আর তেমন কোনো ধরনের রুলস নেই। হ্যাঁ, ওভার এর রুলসটা আছে, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে স্যার ওভার দ্য ফোন অথবা ওভার দ্য ব্রিজ এরকম, অথবা স্পর্শ করা যায় না, গতিশীল, সেটার ক্ষেত্রে ওভার ব্যবহার করা হবে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট পেজে যাব। নেক্সট পেজটা আমাদেরকে কি বলছে দেখি। আচ্ছা, নেক্সট পেজ যেটা বলছে, আচ্ছা খেয়াল করেন, নেক্সট পেজে প্রথম দিকে একটা রুলস আছে, অন এর প্রচলিত ব্যবহার, অন দা ম্যাপ, অন দা পেজ, অন দা স্ক্রিন, অন দা আইল্যান্ড, অন দা বিচ, কোস্ট, ক্যাম্পাস, ড্রাইভ, অন দা লেফট। ভাই সবগুলাই তো দা দেখতে পাচ্ছেন আপনি, তাহলে তো ক্লিয়ার বিষয়টা। দ্য ডগ বিট হার দ্য লেগ, কুকুরটা তার পায়ে কামড়াইছিল। তাহলে কোথায় কামড়াইছে? পায়ের উপর কামড় দিছে। আমরা এরকম বলি না যে ভাই জানিস না আমার একদম পায়ের উপরে কামড় দিছে। পায়ের মধ্যে যদি বুঝাইতো, তাহলে যদি আপনি আপনার এটাকে পা ধরেন, তাহলে এই পায়ের মধ্যে বলতে দেখা যাচ্ছে পায়ের ভিতরে ঢুইকা কামড়াইছে কুকুর, এরকম। বাট পায়ের উপরে কামড় দিছে। হ্যাঁ, এক্ষেত্রে অন ব্যবহার করতে হয়। এইখানে সেই রুলসটা লিখছে, দ্য ডগ, প্রশ্নটা ছিল এরকম, দ্য ডগ, তারপর বলছে বিট মি, কুকুরটা আমাকে কামড়াইছে। কোথায় কামড়াইছে? অন দা লেগ। এই ক্ষেত্রে সেই অন ব্যবহার করা হয়েছে, যে পায়ের উপর কামড়াইছে। ওকে, এরপরে আরো বিষয় আছে, যেমন ধরেন কোনো একটা জায়গায় বই, যেমন ধরেন আপনি একটা কিছু পড়ছেন কোন একটা টপিক রিলেটেড, এই টপিক বোঝাতে আপনি অন ব্যবহার করবেন। যেমন ধরেন কোন একটা জায়গায় লেখা হলো এরকম, যেমন আই স্টাডিড অথবা আই রিড, আমি পড়েছিলাম আ স্টোরি, কথাটা এরকম যে আই স্টাডিড আ স্টোরি, আমি একটা গল্প পড়েছিলাম অন। এখন ধরেন এইখানে যে কোনো একটা জিনিস দিলাম, আমরা ধরেন ঠাকুর দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তাহলে এই ক্ষেত্রে এরকম বোঝাতে অন ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বোঝাতে। সেটা আবার এখানে নেই,
বাট আমরা আমাদের মতো করে বলছি যে এখানে এক্সাম্পল আছে বাট এটা নেই, মানে কাছাকাছি। যেমন আছে আই হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ বুক অন দ্য সাব সাহারান ইকোনমি। সাব সাহারা ইকোনমি সম্পর্কে একটা বই পড়ছে। তাহলে কোনো কিছু সম্পর্কে যদি হয় সেক্ষেত্রে অন ব্যবহার করা যাবে। হ্যাঁ, ওকে ওকে ভাই, যে রুলস করে করে পড়াতেন সেভাবে করে পড়ান। যাই হোক, এটা কত 259 পেজ নাম্বার। আচ্ছা, এবার যারা আমাদের সাথে যুক্ত আছেন, এটা হচ্ছে জাস্ট পেজ থেকে নেওয়া। এবার যদি ভাইয়া ভাইয়ার মতো করে যায় তাহলে দেখা যাচ্ছে ভাইয়া কিভাবে যেত। আমরা একটু নোটটা ওপেন করি তাহলে বুঝতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, যেহেতু আমাদের কোর্সের নামটা এটা, বাট দেখি একটু খেয়াল করি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ফ্রেশ ভাইয়ার হোয়াইট বোর্ড পেয়ে গেছেন আপনারা। হ্যাঁ, এবার একটু দেখেন, যারা বইটা করছিলেন আর একটা হচ্ছে ভাইয়া যেভাবে দেখাচ্ছিল, সেটা হচ্ছে কিছু রুলস ধরে ধরে কাজ করা। হ্যাঁ, সেটা পেজ নাম্বার কত বলছিলাম আমরা? পেজ নাম্বারে ছিলাম হচ্ছে 57 নম্বর পেজ। কেউ কথা না বলি ভাইয়া, ওকে? আচ্ছা, প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব, আচ্ছা এবার আসেন, আপনারা জাস্ট যদি নোট করতে চান তাহলে এটা করবেন, অন এবং ওভার এর ব্যবহার। হ্যাঁ, অন এবং ওভার এর ব্যবহার, ওকে? এটা আচ্ছা, এখন আসেন, আমি যেটা করতাম সেটা হচ্ছে স্যার, ডে, ডেট, আপনারা নিশ্চয়ই জানেন দিন তারিখ, তাই না? দুটো জিনিস। আচ্ছা, এটা আবার নোটেশনটা অন করা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এভাবে স্যার, যে দিন তারিখ, ওকে? দিন তারিখ, বিষয়, দাঁড়িয়ে ভ্রমণ করা, যানবাহন, ওকে? দাঁড়িয়ে ভ্রমণ করা, যানবাহন। কি বলছি? দিন তারিখ বিষয়, দাঁড়িয়ে ভ্রমণ করা, যানবাহন। আচ্ছা, এবং দা প্লাস সময় এর পূর্বে, হ্যাঁ, দা প্লাস সময়ের পূর্বে অন বসে, ওকে? এটা এখন আমাদের যে বিষয়টা জানার, এই যে এই জায়গাটা একটু হয়েছে, তাহলে অন এবং ওভার এর ব্যবহার, যেটা আমরা বলছিলাম যে অন এবং ওভার। হ্যাঁ, এটা খেয়াল করেন। এখন ধরেন আমরা যদি কোথাও প্রথমে দিনের কথা চাই, ফার্স্টে আপনাকে বলতে হতে পারে অন মানডে বা সানডে, স্যাটারডে, এরকম একটা অপশন আসতে পারে। যেটা তাহলে ধরেন এটা একটা দিলাম আমরা, অন মানডে। অথবা যদি আরেকটু যায় কাছাকাছি, লেখা থাকবে অন 21 ফেব্রুয়ারি, এই টাইপের। অথবা লেখা থাকবে অন, অন্যভাবে লিখি, এটা ফুল সেন্টেন্স লিখলাম যে আই রিড a story
অন শেখ হাসিনা। শেখ হাসিনা সম্পর্কে আমি একটা স্টোরি পড়ছি ধরেন। এখন এই যে কথাগুলো আমরা বলছি এটুকু হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে। আচ্ছা এখন খেয়াল করেন এইটুকু হচ্ছে আমাদের অন রিলেটেড কিছু। এখন কথা হচ্ছে স্যার দাঁড়িয়ে ভ্রমণ করা যায়, এই ক্ষেত্রে আমি কিছু কথা বলছি না যে স্যার দাঁড়িয়ে ভ্রমণ করা যায় এমন যদি হয় কোনো যানবাহন, যেমন আই ভিজিটেড খুলনা অন অথবা বাই দুইটাই ব্যবহার করতে পারবেন বাস। ওকে, আই ভিজিটেড খুলনা অন বাস অথবা বাই বাস দুইটাই কারেক্ট, এবং দুইটা অপশনে থাকলে তখন বাই ব্যবহার করবেন, এটা মাথায় রাখেন। এর জন্য আমি বাইটাকে ডাবল টিক দিচ্ছি, এটাকে একটা টিক দিচ্ছি। ওকে, আচ্ছা এছাড়াও আরো কিছু জায়গা যেমন বলছে দা প্লাস সময়ের পূর্বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস এইটা, দা প্লাস সময়ের পূর্বে। এই দা প্লাস সময়ের পূর্বে কেন বলছি স্যার গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই দা প্লাস সময়ের ক্ষেত্রে হয় কি যে একটা সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট আকারে প্রশ্ন হয়। যেমন ধরেন আই মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, ইন, একটা জিনিস খেয়াল করেন ইন, তারপরে ধরেন বললাম কি দ্য মর্নিং, এটা। আর একটা ছিল স্যার আই মিট হিম অ্যাট মর্নিং। হ্যাঁ, এটা হচ্ছে ইন এর ব্যবহারটা যেটা আমরা ওখানে অ্যাডজাস্ট করে ফেলেছি অনের সঙ্গে, এটা ইন। তাহলে ইন এবং অ্যাট মর্নিং এর পূর্বে, যে মর্নিং একটা সময়, ইভিনিং একটা সময়, নাইট একটা সময়, যদি তার পূর্বে দা ব্যবহার করা হয় তাহলে পূর্বে ইন ব্যবহার করা যাবে। আচ্ছা এখন কোনো একটা সময়ের পূর্বে মধ্যে পুরাটা সময় জুড়ে এরকম কথা হয়। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে অপশন টেস্ট করলে তাহলে আর সময় থাকবে না আমাদের হাতে, আমরা যেভাবে যতটা নিতে পারি আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে। এখন ধরেন এরকম করে অন এর ব্যবহারটা গেল। হ্যাঁ, আচ্ছা এবার আসেন স্যার ওভার এর ক্ষেত্রে যদি আমরা যেতাম, ওভার এর ক্ষেত্রে আমাদের কেমন হতো আসেন। ওভার, তো ফার্স্ট অফ অল যদি আপনি খেয়াল করেন যে ওভার এরটা কিভাবে আসতেছে স্যার, দেখেন ওভার, হ্যাঁ ওভারের ব্যবহারটার জন্য আপনাকে ফার্স্টে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নদীর পুরা পাশ জুড়ে, কোনো কিছু নদীর উপর দিয়ে পাশ থেকে ওপাশে চলে গেলে ওভার ব্যবহার করতে হবে। আমি যদি এক্সাম্পল দেখাই আপনাকে তাহলে এভাবে লিখতে হবে দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড ওভার দা পদ্মা। এই যে ওভার, পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত হয়েছে, এই জন্য কি ওভার। এছাড়া বলছিলাম যে স্যার মাথার উপর দিয়ে যদি গতিশীল অবস্থায় কোনো কিছু চলে যায় যেটা স্পর্শ করা যায় না চাইলে, সেক্ষেত্রে ওভার ব্যবহার করতে পারবেন। যার জন্য বলেছিলাম দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ওভার আওয়ার হেড, এই যে ওভার। ওকে, এই টাইপের। এছাড়া যদি আপনি ফোনের মাধ্যম বোঝান সেক্ষেত্রে অন এবং ওভার দুইটাই কারেক্ট করা যায়, যেটা অনের এবং ওভারের সিমিলার রুল। সেটা বলছিল কি, যেমন আই ইনভাইটেড হিম, আমি তাকে ইনভাইট করেছিলাম ওভার অথবা অন দুইটাই কারেক্ট। হ্যাঁ, এখানে দা ফোন, অবশ্যই দা থাকতে হবে এখানে। হ্যাঁ, দা যদি না থাকে তাহলে এখানে বাই ব্যবহার করতাম, যে বাই ফোন, এটা। তাহলে ওভার, বাই এবং অন রিলেটেড যে কথাগুলোর কনফিউশন সেটা এখানে ছিল। হ্যাঁ, আশা করি এক্সাম্পল থেকে ক্লিয়ার হওয়ার কথা, বুঝতে পারতেছি ভাইয়া। এখন এ পর্যন্ত কি ক্লিয়ার, বুঝতে পারছি যে অন এবং ওভারের বিষয়টা? কথা বললেন, হ্যাঁ আপনারা একটু রিপ্লে দিয়েন তাহলে সুবিধা হবে। এরপরে ধরেন যদি কোনো শো দেখা হয়, যেমন আপনারা আমার ক্লাস দেখতেছেন, কিসে দেখতেছেন বলেন তো? স্ক্রিনে, তাই না? এই যে স্ক্রিনের উপরে আছে ক্লাসটা, তাহলে দ্য শো ইজ প্লেইং অন টিভি, অথবা আই এনজয়েড দ্য শো, আই এনজয়েড দ্য মুভি অন টেলিভিশন বা টিভি,
অথবা অন এরকম করে যে পর্দার মাধ্যমে যদি হয় তাহলে সেই বিষয়গুলো আপনি অন ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এটার, সেটা হচ্ছে এরকম যে আই enjoyed the show on TV, ওকে? এইটা অর্থাৎ টিভিতে আপনি নিউজটা দেখছেন, খবরটা দেখছেন, এরকম বোঝাতেও আমরা অন ব্যবহার করব, ওকে? হ্যাঁ, অ্যাবভ হলে ভুল হবে ভাইয়া। অ্যাবভ এই ওভারের ক্ষেত্রে সরাসরি বলছে যে সর্বব্যাপী। ওভার মানে কি সর্বব্যাপী, আর অ্যাবভ মানে স্থির একটা জায়গায়। যেমন একটা ফ্যান আপনার পুরো রুম জুড়ে যদি থাকতো তাহলে আমরা বলতাম ওভার, বাট একটা ফ্যান একটা জায়গায় স্থির থাকে। বাট যখন আপনি দেখতেছেন যে নদী, এই যে নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করলে এমন না যে এক পাশে নির্মাণ করা হয়, পুরাটা জুড়ে, হ্যাঁ, সেক্ষেত্রে ওভার। পৃথিবীর পুরাটা জুড়ে বুঝাইলে আমরা কি বলি? অল ওভার দ্য ওয়ার্ল্ড, নাকি বলেন অল অ্যাবভ দ্য ওয়ার্ল্ড? এটা বলেন না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা। মোহাম্মদ শাহিদুল ইসলাম, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এর পরবর্তীতে স্যার আমরা পরবর্তী রুলসটায় যাই, যেখানে আছে আন্ডার। আন্ডারের অলরেডি আমি কথাটা বলে দিছিলাম স্যার এর আগে, যে আন্ডার শব্দটা কোন জায়গায়। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশতে যাই, সেখানে বলছে কি আন্ডারের ব্যবহারটা খেয়াল করেন। এবার আসেন স্যার, আন্ডারের ব্যাপারটা হচ্ছে আন্ডার। প্রথম কথা হচ্ছে স্যার অধীনে, এটা আমি কিন্তু একেবারে ফার্স্টে যে বৃত্ত দিয়ে করাইছিলাম না, তখনই কিন্তু এক্সাম্পল গুলো দিয়ে দিতাম, বাট বইতে তো আর ওভাবে দেওয়া নাই, বইতে জাস্ট ওভাবে আছে, ওকে? অ্যাবভ বলছি অলরেডি ভাইয়া, যে অ্যাবভ মানে উপরে স্থির। আপনি গতকালের ক্লাসটা হয়তো করেননি, করলে হয়তো এই প্রশ্নটা আসছে না মাথায়, কারণ গতকালকে আমরা ক্লিয়ার করছি যে আপনার মাথার উপর স্পর্শ করে থাকলে অন, একটু উপরে বাট স্থির আছে, চাইলে স্পর্শ করতে পারেন, তাহলে অ্যাবভ। আর আরো উপরে গতিশীল অবস্থায় স্থির না, তাহলে ওভার ব্যবহার করবেন। এটা হয়তো এর আগে বলছিলাম আমি, হ্যাঁ। আচ্ছা, এবার আন্ডার মানে কি বলছি স্যার? আন্ডার মানে নিচে, বাট অধীনেও বুঝাইতে পারে। যেমন ধরেন আমি যদি বলি দ্য ডগ ইজ আন্ডার দ্য ট্রি, কুকুরটা গাছের নিচে বসে আছে, তাই না? আবার কারো অধীনে কাজ করা বোঝাতেও আন্ডার ব্যবহার করা হয়, যেমন দ্য ম্যান ওয়ার্কস আন্ডার হিজ বস, লোকটা তার বসের আন্ডারে কাজ করে, আমরা বলি না? সেক্ষেত্রে এরকম আন্ডার ব্যবহার করা হয়, অধীনে বুঝাইতে, আর একটা হচ্ছে নিচে বুঝাতে, এটা, ওকে? আমি গত ক্লাসে এটা বলছিলাম, হয়তো খেয়াল করেননি, আশা করি এখন এটা আমি অলরেডি যতগুলা রুলস করাচ্ছি এগুলো সব আমি করাইছি, মুখে বলছি, বাট এক্সাম্পল হয়তো এভাবে দেইনি। আমি এই জন্য বলছিলাম যে টিচারদের ক্লাসগুলো বই আর টিচার কখনো এক হয় না। তো যাই হোক, আপনারা প্রিভিয়াস ক্লাসটা দেখলে আরো বুঝতে পারবেন। অনের ব্যবহারটা অলরেডি করছি, আন্ডারের ব্যবহারটাও করছি। যেগুলো পরীক্ষা আসছে, এগুলো পরীক্ষা থেকে আসছে, স্যার এই যে প্রশ্নটা নিছে এগুলো প্রিভিয়াস কোশ্চেন থেকে নিছে। আপনাকে না হয় আমি পেজ নাম্বার ধরে বলে দিচ্ছি, আপনারা হয়তো ভাইবেন না যে স্যার এটা মন গড়া ভাবে লিখতেছে। আপনার এই যে প্রশ্নটা, এটা 100 নম্বর প্রশ্ন মাস্টার বইয়ের 100 নম্বর প্রশ্ন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মানে অন্তত বলে ইম্প্রোভাইজ করার চেষ্টা করবেন না, হ্যাঁ, একটু। কারণ স্যাররা যে এক্সাম্পল গুলো দেয় আপনি হয়তো একদিন পড়তেছেন, বাট স্যার এগুলো রেগুলার করান। সুতরাং এগুলো এক্সাম্পল দেখতে দেখতে স্যারা হয়তো, হ্যাঁ, আন্ডার দিয়ে হয়তো ওখানে লেখা ছিল টেবিল, স্যার এখানে লিখছে ট্রি, এটুকুই, তাছাড়া কিছু না, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সবই ইম্পর্টেন্ট, যেটা আসবে নতুন করে সেটাও ইম্পর্টেন্ট, যেটা আসে নাই সেটাও ইম্পর্টেন্ট। কারণ আসে নাই মানে আসবে না তা তো আর না। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অংশ দেখি। আন্ডারের পরে স্যার একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি বিলো। আচ্ছা, খেয়াল করেন, বিলো দিয়ে ফিক্সড একটা জায়গায় বোঝায় না, আমি বলছিলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে এই যে এটা একটা প্যারাগ্রাফের নাম, ধরেন এখানে প্যারাগ্রাফের নাম আছে কি ট্রি প্লান্টেশন, হ্যাঁ। ধরেন আমি একটা প্যারাগ্রাফের নাম লিখলাম কি ট্রি প্লান্টেশন। এখন এই যে ট্রি প্লান্টেশন দেখতেছেন, এই ট্রি প্লান্টেশনের আমি যদি নিচে কোনো কিছু লিখতে চাই, মানে এটার নিচে পুরা জায়গাটা জুড়ে, এরকম পুরা জায়গাটা জুড়ে, হ্যাঁ, তাহলে বিলো ব্যবহার করতে হবে, কি স্যার? বিলো। আর আন্ডার যদি হইতো তাহলে এইটার যে কোনো একটা বরাবর নিচে এতটুকু হইতো, হ্যাঁ।
যেমন একটা টেবিল যদি হয় এরকম, এই টেবিলের শুধুমাত্র নিচে একটা জায়গায় যদি স্থির থাকে কিছু, তাহলে আন্ডার দ্য টেবিল বলতে হবে। বাট পুরা টেবিলের এ টু জেড জুড়ে যদি নিচে হয় তাহলে বিলো ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের একটা মানে আপনারা যখন লেটার লিখতেন না, সেখানে লিখতেন দ্য ইনফরমেশন গিভেন বিলো, মানে নিচে দেওয়া তথ্যগুলা। তো তথ্য কি একটা জায়গায় ছিল, একটা ওয়ার্ড না, ওটা পুরা সেন্টেন্স। একটা প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দেখেন, যেখানে ছিল এরকম সেন্টেন্স যে his mother's name was below the title. টাইটেলের ঠিক নিচে পুরাটা জায়গা জুড়ে তার মায়ের নাম ছিল, কথাটা এরকম। আর যদি আপনি বলেন যে তার মায়ের নাম টাইটেলের নিচে ছিল, এখন টাইটেলটা এত বড় হইতে পারে তার মায়ের নামটাই পুরো অঞ্চল জুড়ে যখন ছিল এরকম। আর যদি আমরা আন্ডার ব্যবহার করতাম তাহলে এরকম অধীনে বুঝাইতো যে ওই অধীনে, এটার অধীনে আছে তার নামটা। ওকে, যতটা পারি আলোচনা করব। হ্যাঁ, আর আপনারা তো অবশ্যই প্র্যাকটিস করবেন সেজন্য। বাট গতকালকে কিছুটা সময় নষ্ট হয়েছে আমার মনে হচ্ছে আজকে, কারণ সেই বিষয়গুলো আমার আবার করাতে হচ্ছে যেটা আমি গতকাল বই ধরে করিয়েছিলাম মেবি। বাট আমি এখন মনে করাই দিচ্ছি আপনাদেরকে যে হ্যাঁ, এটা এইভাবে দেখেন আলোচনা করা হয়েছিল। ওকে, এই সবগুলা কথা আমি এই যে বিলোর আলোচনা গতকালকে করছিলাম, যেটা গোল বৃত্তর সাথে দিয়ে করছিলাম, বইতে ছিল না বাট আমি আলোচনা করে দিছিলাম। কি আর করার, ফুটি কিসমাত, আলোচনা যেভাবে করতেছি। আচ্ছা, সমস্যা নেই, এভাবে করি, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন ইনটুর ব্যবহার গতকালকে বলছিলাম না ভাইয়া যে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেলে ইনটু ব্যবহার করতে হয়। যেমন দ্য ম্যান ইজ এন্টার ইনটু দ্য ক্লাসরুম, আই থ্রো অথবা আই থ্রিউ আ স্টোন ইনটু দ্য ওয়াটার। অর্থাৎ ওয়াটার আর বাহিরের পরিবেশটা এক না, ক্লাসরুমের ভিতরে আর বাহিরের পরিবেশ এক না। বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার দিয়ে ঘেরা, যদি এরকম এক দেশ থেকে আরেক দেশের মধ্যে প্রবেশ করেন তাহলে আপনাকে ইনটু ব্যবহার করতে হবে। দ্য ম্যান ইজ এন্টারিং ইনটু ইন্ডিয়া, এরকম। হ্যাঁ, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গা, সীমাবদ্ধ জায়গায় যদি কেউ প্রবেশ করে তাহলে ইনটু ব্যবহার করতে হবে। এখানে একটা প্রিভিয়াস কোশ্চেন আসছে, সেটা দিব। লেখা ছিল প্রশ্নটা এরকম যে দ্য ড্রাইভার জাম্পড ইনটু দ্য কার। ড্রাইভার গাড়ির মধ্যে জাম্প করে বা লাফ দিয়ে প্রবেশ করছে, এক্ষেত্রে ইনটু ব্যবহার করছে। কেউ যদি চিন্তা করেন ইন, যে গাড়ির মধ্যে লাফ দিছে, তার মানে এই ইন যদি লিখি তাহলে কথাটা এরকম হবে যে ড্রাইভার আগে থেকে গাড়ির মধ্যে বসেছিল, তার মধ্যে সে একটা লাফ দিছে, এই জন্য ওখানে ইন ব্যবহার করা যাবে না। সে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে, এই জন্য এখানে ইনটু ব্যবহার করা হয়েছে, ইন ব্যবহার করা যাবে না। ওকে ভাইয়া, আপনি ধৈর্য ধরেন। হ্যাঁ, এমডি সানাউল্লাহ নুরসানি ভাইয়া যে বিষয়গুলো আলোচনা করতেছে সেগুলো ছাড়াও যদি আপনার সমস্যা থাকে সেগুলোর জন্য তো সলভিং ক্লাস আছে, সেখানে আপনি প্রশ্ন করবেন। যেমন আজকে আমরা নাউনের কোশ্চেন করেছি, ক্লাস নিয়েছি, সেখানে প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করছি। এখন আপনি সেখানে আরো প্রশ্ন দিতে পারেন, আরো প্রশ্ন দিতে পারেন। আপনারা দেখেন যারা প্রশ্ন ওখানে করছে সেই প্রশ্নগুলোর উত্তর দিছি, এমন না যে স্যার যে কয়টা দিছে সেটাই। হ্যাঁ, তো সুতরাং আপনি আপনার প্রশ্নগুলো সেখানেও করবেন, রেখে দিবেন, ইনশাআল্লাহ ভালো হবে বা আয়া আলোচনা করে দিবে। আর আমি টপিকগুলো রুলস ধরে ধরে তো আলোচনা করেই দিচ্ছি। তারপর আউট অফ লেখা ছিল, ডোন্ট টক। যেমন থিঙ্ক আউট অফ দ্য বক্স, এরকম একটা প্রশ্ন আছে যে থিঙ্ক দ্য ম্যাটার আউট অফ দ্য বক্স। কোনো কিছুর বাহিরে গিয়ে চিন্তা করা, যে আউট অফ। এই যে আউট অফ আসলে বোঝায় কি জানেন? আউট অফ হচ্ছে বাহিরে বোঝায়, আবার কোনো কিছুর মধ্যে তুলনা করা বোঝায়। আপনি যেমন পড়ছেন আপনাদের সিজিপিএ গণনা করছেন না, যে হি গট 3.4 আউট অফ 5, এরকম কথা আসে না, যে এটার মধ্যে এটা পাইছে, সেক্ষেত্রে এরকম। আর এইখানে যে আউট অফ দ্য বক্স, এই পুরাটা দেখতেছেন, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, ইডিয়ম এন্ড ফ্রেজ। আউট অফ দ্য বক্স মানে হচ্ছে বিস্তৃত ভাবে, কিভাবে? বিস্তৃত ভাবে, ব্যাপক ভাবে। তো বলছে থিঙ্ক দ্য ম্যাটার আউট অফ দ্য বক্স, মানে বিষয়টা বিস্তৃত ভাবে চিন্তা করো, এটা। ওকে, এরপর একটা কোশ্চেন দেখবো যেখানে দুইটা ইনটু আর আউট অফ দ্য বক্স, সেটা দুইটা ছিল একসাথে, যেরকম ছিল এরকম, শি গট আউট অফ দ্য কার। সে গাড়ি থেকে নামলো, বুঝছেন? শি গট আউট অফ দ্য কার মানে গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়েছে, আলাদা হয়েছে। এন্ড, এবং
entered ড্যাশ দ্য শপ। এবার বলেন তো আপনারা এখানে কি হবে? শপের মধ্যে প্রবেশ করছে বাহির থেকে, বাহির থেকে ভিতরে প্রবেশ করলে স্যার কি বসে এখানে? বলেন তো কি বসবে এখানে? এখানে বসছে স্যার আউট অফ দ্য কার, গাড়ি থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হি গট, কথাটা এরকম যে হি গট আউট মানে সে বাহির হয়েছে কোত্থেকে? অফ দ্য কার, গাড়ির থেকে। ইনটু, গুড। আপনারা কিন্তু বিষয়টা বুঝে গেছেন যে স্যার এটা ইনটু ব্যবহার করা হবে। হ্যাঁ, ইনটু, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা পরবর্তী অংশে চলে যাব স্যার, যেখানে আমাদেরকে বলা হচ্ছে অ্যালং। অ্যালং শব্দটা খেয়াল করেন। অ্যালং শব্দটা হচ্ছে পাশ দিয়ে সোজা বরাবর, আর একটা হচ্ছে বাই, সেটা হচ্ছে শুধু পাশে। হ্যাঁ, বাই মানে কি স্যার? বাইটা হচ্ছে পাশে, আর অ্যালং দিয়ে হচ্ছে পাশ দিয়ে সোজা বরাবর। আপনাদেরকে যদি আমি বোঝানোর চেষ্টা করি স্যার, এটা ধরেন একটা রোড। হ্যাঁ, এটা জাস্ট একটা রোড। এখন এই যে রোডটা দেখতেছেন, এই রোডের পাশে যদি আপনি একটা গাছ লাগান বা লোকটা রোডের পাশে বসে আছে, তাহলে এই যে একটা পাশে আছে না এটা, তাহলে এই ক্ষেত্রে বাই ব্যবহার করা হবে। কি স্যার? বাই। ধরেন এটা একটা গাছ লাগাইছি আমি রাস্তার পাশে, তাহলে এটা বাই ব্যবহার করব। আর এই পাশ দিয়ে বরাবর, যদি এটা হচ্ছে এই পাশে একটা জায়গায়, আর যখন এই পাশ দিয়ে পুরা জায়গাটাকে বোঝাবে স্যার এরকম, তখন এইটাকে বলা হয় স্যার অ্যালং, মানে পাশ দিয়ে সোজাসুজি বরাবর। ওকে, অর্থাৎ আমি যদি কাউকে বলি যে লোকটা রাস্তার পাশ দিয়ে সোজা হাঁটতেছে, তাহলে আপনাকে সেন্টেন্সটা এভাবে বলতে হবে, দ্য ম্যান, একটু নিচে লিখি এক্সাম্পলটা তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, যদি আমরা এরকম লিখতাম তাহলে এরকম হতো, দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, লোকটা রাস্তার পাশ দিয়ে সোজা হাঁটতেছে। হ্যাঁ, এরকম। আর যদি বলি এরকম, দ্য ম্যান sat by the road, লোকটা রাস্তার পাশে বসেছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে বাইটা পাশের কাজ করতেছে, আর ওই পাশে যেটা দেখছেন ওইটা অ্যালং এর কাজ করতেছে। বুঝতে পারছেন ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার তো ভাইয়া? এটা হচ্ছে কিসের? অ্যালং, আর একটা হচ্ছে বাইয়ের যে ঝামেলাটা সেটা আমরা আলোচনা করলাম। এখানে শুধু অ্যালং এর ব্যবহারটা আছে, বাইটা নাই, আমি এই জন্য বলছি। আচ্ছা, এরপরে বলছে স্যার কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, যেমন রাস্তা, নদী, মাঠ পারাপার হওয়া, অ্যাক্রস। কালকে এই রুলসটা আপনারা যদি কেউ থাকেন কাইন্ডলি আমাকে অনেস্টলি বলবেন, অ্যাক্রসের রুলসটা আমি গতকালকে এভাবে বলছিলাম যে ভাইয়া ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তার এই পাশ থেকে এই পাশে বরাবর আপনি পার হয়ে গেছেন, তাহলে আপনাকে অ্যাক্রস ব্যবহার করতে হবে। মনে আছে কিনা জানি না, আমি এটা বলেছিলাম গতকালকে, যে এই রুলস বলছি না যে সবগুলো আমি আলোচনা করছিলাম গতকাল, বাট বৃত্তর মধ্যে এমন ভাবে আলোচনা করছিলাম যেগুলো আমার এখন ডিটেলস আলোচনা করতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা যাই স্যার অ্যাক্রস এর ব্যবহারটা দেখি। এখানে অ্যাক্রস কি বলছে স্যার? লাইন অ্যাক্রস দ্য পেজ। এরপরে কি বলছে? আই ড্র এ লাইন অ্যাক্রস দ্য পেজ। আচ্ছা, এই জন্য আমি বলছি যে ভাই কিচ্ছু করার নাই। একটা প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন দেখাই, যেখানে ছিল এরকম, দ্য লেডি ran across the road, মহিলাটা দৌড়ে রাস্তা পার হয়েছে, এটা হচ্ছে অ্যাক্রস, অলরেডি ক্রস করে ফেলা, এটা হচ্ছে অ্যাক্রস। যে ক্ষেত্রে দুইটা ওয়ার্ড বলছিলাম, অ্যাক্রস কথাটা কখন বলছিলাম দেখেন খেয়াল করে, একটা কথা বলছিলাম যে থ্রো, থ্রো মানে মধ্য দিয়ে, আর একটা তখন বলছিলাম যে স্যার অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে কি ক্রস করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ফিক্সড এই জায়গা থেকে এই জায়গা, এটা হচ্ছে অ্যাক্রস। আর মধ্য দিয়ে বললে স্যার এইরকম, এটার পুরো মধ্য দিয়ে।
যেমন ধরেন আপনি নদী যদি পার হয়ে যান, এই পার থেকে এই পারে আসেন, থ্রো বলতে পারবেন না, বলতে হবে অ্যাক্রস দ্য রিভার। হ্যাঁ, আর যখন আপনি নদী ধরে ধরে বরিশাল থেকে লঞ্চে চড়ে ঢাকায় আসছেন, তাহলে থ্রো দ্য রিভার ব্যবহার করতে হবে, মানে নদীর ভিতর দিয়ে আসছেন। এটা আমি গতকালকে বলেছিলাম আপনাদেরকে, এই জন্য বলছি যে ভাইয়া কিছু করার নাই, আবার আমার কষ্ট করতে হচ্ছে, কারণ এগুলো সব আলোচনা করছি, বাট এইগুলাই আমি এখন পর্যন্ত যত মানে যা আলোচনা করছি, এটা একটা ক্লাসে এনাফ হয়ে যেত। তো যাই হোক, দেখি নেক্সট ডে কি করা যায়, পরের অংশ দেখি। ওকে, অ্যাক্রসের নিচেই দেখেন থ্রো কথাটা লেখা আছে। থ্রো রুলসটা আলোচনা করছি না ভাইয়া? থ্রো যেমন লেখা ছিল, বলছি কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন এভাবে আঁকাইছিলাম আমি, দেখেন যে ধরেন এটা একটা নদী, হ্যাঁ, এই নদীটা এই যে বরিশাল থেকে চালু হয়েছে, এটা এসে এখানে সদরঘাটে মিশে গেছে। হ্যাঁ, এখন ধরেন এই নদীর মধ্য দিয়ে যদি কেউ এরকম 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 যায়, তাহলে তাকে ব্যবহার করতে হবে থ্রো। থ্রো মানে মধ্য দিয়ে। হ্যাঁ, আর যদি কেউ এভাবে করে ক্রস করে এপাশ থেকে এপাশে, তাহলে অ্যাক্রস ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার। যেমন আমি যদি বলি দ্য ম্যান ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, তাহলে সে হাঁটতেছে জঙ্গলের মধ্য দিয়ে, অর্থাৎ জঙ্গলটা ক্রস করতেছে না, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছে, এরকম বিষয়টা। ওকে, আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে সবাই সন্তুষ্ট থাকবে, আর আমরা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেন সত্য কথা বলতে আমরা সহজে পারি, এটা হচ্ছে মেইন বিষয়। আমাদের ফোকাসটা তো এটা, একটা বই কমপ্লিট করলে কি আর না কমপ্লিট করলে কি, আমাদের মেইন বিষয়টা পারা, এটা। ওকে, তো যাই হোক, আমরা পরবর্তী দেখি থ্রোর পরে আছে স্যার কি, টুয়ার্ডস। দেখেন ভাইয়া, টুয়ার্ডস এর কথাটা আমি গত ক্লাসে বলেছিলাম, এভাবে আমার স্পষ্ট মনে আছে, আমি এভাবে উদাহরণ দিছিলাম যে আমি ফাঁকিবাজ ছিলাম, কলেজে যাইতে গেলে যখন আমাকে কেউ কারেন্ট বিলের কাগজ ধরাই দিত, তখন আমি বলতাম যে আমি কলেজে যাচ্ছি কিনা শিওর নাই, আমি কলেজের দিকে যাচ্ছি। টুয়ার্ডস মানে দিকে, যেটা ওই বৃত্তর কাছে ছিল না, বাট আমি লিখে দিয়েছিলাম তখন, যেখানে বলছিলাম টু এবং টুয়ার্ডস দুইটা পাশাপাশি করে। টুয়ার্ডস, টু মানে হচ্ছে ফিক্সড একটা জায়গা, ফিক্সড, হ্যাঁ, যেটাকে বলা হয় ফিক্সড ডেস্টিনেশন। অর্থাৎ আপনি যে লক্ষ্যে যাবেন এটা ফিক্সড থাকলে আপনি টু ব্যবহার করতে পারবেন। আর যদি আমরা বলি আনসার্টেন, আনসার্টেন অনির্দিষ্ট লক্ষ্য, আনসার্টেন ডেস্টিনেশন, তাহলে সেক্ষেত্রে টুয়ার্ডস ব্যবহার করব। তবু এক্সাম্পল দেখেন, তাহলে আজকে ক্লিয়ার করতে পারবেন। কেউ যখন বলে যে আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু কলেজ, এটার মানে আমি ফিক্সড যে আমি কলেজে যাচ্ছি। বাট যখন কেউ বলবে যে আই এম গোয়িং, আচ্ছা এটা আইএনজি, আর কেউ যখন বলবে যে আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, এটার মানে এই না যে সে কলেজেই যাচ্ছে, বাট কলেজের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে সে এরকম কথা ব্যবহার করবে যে আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে ভাইয়া কখন টু এবং কখন টুয়ার্ডস ব্যবহার করব। ক্লিয়ার ভাইয়া? একটু বললেন, কথা বলেন। হ্যাঁ, বরিশাল আমার শত্রু না, বরিশাল আমার পছন্দের একটা জায়গা। বিশেষ করে বরিশালের যে ইলিশ মাছ খেয়েছিলাম আমি, জীবনের শ্রেষ্ঠ কি বলে ইলিশ মাছ রান্না, যেটা খাওয়ার পরে আমি অনেককে গল্প শোনাইছি সেই ইলিশ মাছ খাওয়ানোর, যে হ্যাঁ বরিশাল গিয়ে আমি একটা ইলিশ মাছ খেয়েছিলাম, যেই খাবার আমি আজও বলতে পারি না, এতটা পরিমাণে জঘন্য ছিল। তো যাই হোক, কিছু করার নাই। হ্যাঁ, এই তো হাসপাতাল হয়ে ভার্সিটি যাই, এই জন্য টুয়ার্ডস। তো যাই হোক, আপনি যখন বলবেন একজন আলোচনা এভাবে আলোচনা চলতে থাকুক। ওকে ফাইন। আচ্ছা, এটা গেল স্যার টু এবং টুয়ার্ডস। আগেই বলছি যে ভাইয়া আজকে যেগুলো আলোচনা করতেছে এগুলো ভাইয়া সব আলোচনা করছিল, বাট বইয়ের মতো করছিলাম, কি বলে শালির মতো না, বইয়ের মতো। আচ্ছা যাই হোক, টুয়ার্ডস এর পরে স্যার আমরা আর একটা জায়গায় যাই, সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে ডাউন, আপ। এই আপ এবং ডাউন দুইটাই আমি আলোচনা করছিলাম। আপ বলছিলাম স্যার নিচে থেকে গতিশীল অবস্থায় উপরে যাওয়া, ডাউন হচ্ছে গতিশীল অবস্থায় উপর থেকে নিচে আসা। যে ক্ষেত্রে বলছিলাম যে স্যার স্ট্যান্ড আপ, আপনি যখন স্ট্যান্ড আপ বলবো আপনাকে, আপনি তখন বসা থেকে দাঁড়ানো অবস্থায় আসবেন গতিশীল হয়ে, তাই না? আবার যখন বলবো সিট ডাউন, তখন আবার উপর থেকে নিচে আসবেন গতিশীল অবস্থায়, যে দাঁড়াইছিলেন বসছেন, এইভাবে দেখেন ভাইয়ার গতি আছে না বসতে গেলে বা দাঁড়াইতে গেলে, এক্ষেত্রে আপ এবং ডাউনের ব্যবহারটা আসে, গতকাল করছি। হ্যাঁ, আচ্ছা, আপ এবং ডাউনের পর ইনসাইড, ইনসাইড এবং আউটসাইড দুইটা একসাথে করছিলাম, যে ধরেন এটা একটা বক্স, এই বক্সের ভিতরে, ইন মানে তো ভিতরে, এটা যে কোনো জায়গায় হতে পারে, বাট ভিতরের পাশে বুঝাইতে, এরকম পাশে বুঝাইতে, ধরেন এটা আউটসাইড, তাহলে এটা ইনসাইড। হ্যাঁ, ভিতরের পাশে আর বাহিরের পাশে দেখতে যদি না পান, তাহলে এই যে এরকম জুম করে দিচ্ছে, ওই দেখেন ইনসাইড। হ্যাঁ, এরকম যেটা হচ্ছে ইনসাইড
আর এটা হচ্ছে আউটসাইড। ওকে, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম আমাদের মেন হচ্ছে বোঝা, টার্গেটটা হচ্ছে এখানে যেন আমরা বুঝতে পারি। তাহলে ভিতরের পাশে বাহিরের পাশে বোঝাতে ইনসাইড আউটসাইড ব্যবহার করা হয়। আচ্ছা, অফ, ও ডাবল এফ, অফ। আহারে স্যার, আপনারা চাইলে ইলিশ মাছ ভুনা করে পাঠাই দিতে পারেন পার্সেল করে। হ্যাঁ, যে স্যার কি বলে, এই যে ও ডাবল এফ, হ্যাঁ, অফ। অফ মানে হচ্ছে থেকে, এই অফ মানে কি থেকে, বিচ্ছিন্ন হওয়া, হ্যাঁ, আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, এই ক্ষেত্রে অফ ব্যবহার করা হয় সাধারণত। তবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বেশি ব্যবহার হয়। বিশেষ করে ডাই অফ একটা শব্দ আছে, মেক অফ একটা শব্দ আছে, এরকম কথাগুলো আছে। তো অফের ক্ষেত্রে এখানে ব্যবহার করার কিছু আছে কি, দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার, এরকম ছিল, দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার। এটা হচ্ছে চেয়ার থেকে লাভ দিছে ক্যাটটা, এই ক্যাটটা চেয়ার থেকে লাভ দিছে, এই জন্য অফ। চাইলে এখানে ফ্রমও ব্যবহার করা যেত। হ্যাঁ, তাহলে ফ্রম যেটা, এক্ষেত্রে স্যার অফ মানে থেকে বলছি, ফ্রম মানে থেকে, আপনারা জানেন। তাহলে এক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, এটা এভাবে করে। এরপর একটা শব্দ আছে স্যার যেটা হচ্ছে অপোজিট। অপোজিট মানে বিপরীত, এটা সবাই জানে। যেমন হি ইজ অপোজিট টু মি, সে আমার বিপরীতে আছে। অর্থাৎ আমার সামনে কেউ দাঁড়ায় আছে, আমি কি বলবো, যে এভাবে করে, যে হি স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে আছে, হি স্ট্যান্ডস ইন ফ্রন্ট, বলি না আমরা যে ইন ফ্রন্ট অফ মি, সেখানে আপনি চাইলে লিখবেন অপোজিট, অপোজিট, হি স্ট্যান্ডস অপোজিট মি। অর্থাৎ অপোজিটের সাথে টু দিয়েন না, কিন্তু অপোজিট টু মি এরকম দিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই বরিশালের মানুষকে পোষায়। আচ্ছা, আপ ডাউন আর অন টু এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অন টু শব্দটা গতকালকে বলছিলাম যে অন টু হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। বিশেষ করে যদি গতিশীল অবস্থায় যদি কোনো কিছু নিচ থেকে উপরে যায় এবং ফিক্সড হয়ে কোনো কিছুর উপরে উঠে, তাহলে অবশ্যই অন টু ব্যবহার করতে হয়। যেমন অন মানে উপরে, টু মানে দিকে। এখন ধরেন এটাকে যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, ধরেন এটা কি বানানো যায়, আমি একটা গাড়ি করলাম, এটাকে এই যে একটা দুটা হ্যান্ডে দিলাম, এটা ধরেন এদিক দিয়ে গেছে, এই যে একটা চাকা দিছি, হ্যাঁ, বাংলাদেশের নসিমন গাড়ি, আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন এটা। যাই হোক, এখন ধরেন এই যে একটা গাড়ি আমি আঁকাইছি, এই যে গাড়িটা যে আমি আঁকাইছি, এখন এই গাড়িটার উপরে যে জায়গাটা, হঠাৎ করে নিচে একটা ধরেন এই জায়গায় একটা ছাগল দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, এটা একটা ছাগল, যদিও আমি ছাগল আঁকাইতে পারি না, তারপরে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি করে নিচ্ছি এটা। ধরেন এটা একটা ছাগল দাঁড়াচ্ছে, ছাগল আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ, এখন এই যে ছাগলটা যদি কোনো কারণে সে এখান থেকে লাফ দিয়ে এই জায়গায় শিফট হয়, ওকে, এই জায়গাটায় যখন শিফট হবে, তখন আপনার কাজ হচ্ছে এরকম যে এক জায়গা থেকে আরেক জায়গার উপরে উঠছে, এটাকে বলা হয় স্যার অন টু। অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে ওঠা, এটাকে বলে অন টু। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেমন আমি যদি সেন্টেন্স লিখি, দ্য ম্যান got onto the pickup, পিকআপ তো আপনারা চিনেন, গাড়ি, তাই না? আচ্ছা, এখন এখানে যে কথাটা বললাম যে স্যার অন টুর ব্যবহারটা অন টু এভাবে, স্যার যেই রুলস গুলা দিচ্ছে, এক্সাম্পল যেগুলা দিচ্ছে, এগুলা কাছাকাছি দুই একটা ওয়ার্ড। এখন পুরাটা দেখে 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 যদি আপনাদের মতো ডিরেক্ট চলতে চাই, তাহলে আর ক্লাস করা হবে না, আর একটা ক্লাস না, এই কোর্স 1 বছরও শেষ হবে না। ওকে, কারণ আমি একটা কোর্স রিলেটেড যে কথা, আমি যতগুলা ক্লাস দিই, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কোন প্রতিষ্ঠান এতগুলা ক্লাস দেয় কিনা। শুধু ইংলিশের উপরে আমি যতগুলা কোর্স দিই, যতগুলা ক্লাস দিই, কোন প্রতিষ্ঠান এতগুলা মানে ক্লাস দেয় না কখনোই। ইংলিশের উপর আপনি খেয়াল করে দেখেন, 26টা 25টা 30টা সর্বোচ্চ মনে হয় এরকমই হবে। তো আমি তারপরে অনেকগুলা ক্লাস দিই, কারণ এক প্রিপোজিশনকে 3টা পার্ট করছি আমি, তো বুঝতেই পারতেছেন।
আচ্ছা, এরপরে স্যার এক্সেপ্ট, উইদাউট এবং বাট এই শব্দটা জানেন, এই শব্দটা তিনটাই প্রায় সেম এবং সেম মিনিং প্রদান করে। এক্সেপ্ট, উইদাউট, আর একটা হচ্ছে কি বাট। এক্সেপ্ট, উইদাউট, বাট তিনটাই প্রিপোজিশন এবং এটার অর্থ ছাড়া। হ্যাঁ, এই বাট আবার কিন্তু কনজাংশন হিসেবে লিঙ্কার হিসেবে কাজ করে, বাট এটা সেন্টেন্সের অর্থের উপরে নির্ভর করে। যখন ছাড়া অর্থ প্রদান করে তখন এটা এক্সেপ্ট এবং উইদাউট বা বাট কথাটা কেবল চলে আসে। এখন যদি আপনাদেরকে আমি এক্সাম্পল আকারে দেখাই, এখানে জাস্ট এক্সাম্পল আছে কিছু। নোবডি আলম নিউ, তাহলে আলম ছাড়া আর কেউ এটা জানতো না। আপনারা নিশ্চয়ই এরকম পড়তেন, অনলি পরিবর্তে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করে না বা করতে পারে না, সেটা এরকম ছিল। তাহলে এখানে ছিল নোবডি বাট আলম, এখানে এটা প্রিভিয়াস কোশ্চেন, এখানে শূন্যস্থান ছিল। নিউ দ্য ম্যাটার, মানে আলম ছাড়া আর কেউ ম্যাটারটা জানে না। তাহলে এই ক্ষেত্রে এরকম করে বাট আলম দিয়ে আসলে প্রিপোজিশনের কাজ করা হয়েছে। এরপরে নিশ্চয়ই আপনার এটা মনে আছে যে সেন্টেন্সে লেখা হইতো উইদাউট, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে কিন্তু, হ্যাঁ, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান্ট শাইন, ইউ ক্যান্ট শাইন, যে কঠোর পরিশ্রম ছাড়া তুমি উন্নতি করতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান্ট শাইন, এই যে উইদাউট এর ক্ষেত্রে থাকবে। অথবা আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ঘোরাই লিখি একটু তাহলে সুবিধা হবে। অল ওয়ার প্রেজেন্ট, সকলেই উপস্থিত ছিল সেখানে। অল ওয়ার প্রেজেন্ট দেয়ার এক্সেপ্ট মনির, মনির ছাড়া সবাই সেখানে উপস্থিত ছিল। তাহলে এই ক্ষেত্রে আপনার অল ওয়ার প্রেজেন্ট দেয়ার এক্সেপ্ট মনির, এরকম করে কথাটা আসবে। বরিশালের মেয়েরা অনেক সুন্দরী হয়, কিন্তু তারা কঠিন স্বভাবের এবং বিয়ের পরে স্বামীদের অনেক জ্বালায়। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক আছে, যদি বরিশালের মেয়েরা এরকম হয়, বাট বরিশালের মেয়েরা সুন্দরী হয় এটা ঠিক আছে। হ্যাঁ, বরিশালের মেয়েরা স্বামীদেরকে জ্বালায় এটাও ঠিক আছে, আমি যতটুকু পেয়েছি। আবার হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম এখনো পাই নাই, বলতে পারলাম না, পাইতে পারি ভবিষ্যতে। যাই হোক, সবাই ধৈর্য ধরেন, বরিশালের মেয়ে যেন কপালে জুটে বা না জুটে, যেন ভালো হয়। আচ্ছা, এটা ছিল স্যার এই তিনটা রেল, এক্সেপ্ট এবং উইদাউট, আর একটা হচ্ছে কি স্যার বাট। এরপরে আসেন স্যার বিটুইন এবং অ্যামং এর ব্যবহারটাই চলে আসি। বিটুইন এবং অ্যামং, হ্যাঁ, বিটুইন দুয়ের মধ্যে, হ্যাঁ, আর একটা কি স্যার অ্যামং, অনেকের মধ্যে। আচ্ছা, এখানে একটা কথা আছে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, এটা ঠিক আছে। যেমন লেখা থাকে, আপনারা নিশ্চয়ই এরকম সেন্টেন্সটা পড়ছেন, ডিভাইড দ্য কেক বিটুইন টু র্যাটস। তবে এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এটার ব্যতিক্রম একটা রুলস আছে। হ্যাঁ, সেই ব্যতিক্রম রুলসটা কি স্যার? ব্যতিক্রম রুলসটা হচ্ছে এরকম ছিল, যেখানে বলা হচ্ছিল যে ইন্ডিয়া, এটা প্রিভিয়াস কোশ্চেন, সরি ইন্ডিয়া না, এটা লেখা ছিল অন্যভাবে, এটা ছিল নেপাল। নেপাল ইজ সিচুয়েটেড বিটুইন, হ্যাঁ, বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। হ্যাঁ, এখন এই যে দেখতেছেন যে স্যার এবার তো তিনটা হয়ে গেছে, ইন্ডিয়া, চায়না, ভুটান, তাই না? এবং এটা আরেকটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে বেলজিয়াম ইজ সিচুয়েটেড বিটুইন ফ্রান্স, জার্মানি অ্যান্ড ইংল্যান্ড। তিনটা। এখন আপনাদেরকে বলি, যদি কখনো দেখেন প্রপার নাউন দ্বারা তুলনা বুঝাইছে, প্রপার নাউন, এই যে দেখেন এগুলো প্রত্যেকটা একটা প্রপার নাউন, ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, এগুলো প্রপার নাউন। তো প্রপার নাউন যতই আধিক্য বুঝাক,
তাহলে সেগুলার মধ্যে বিটুইন বসবে। হ্যাঁ, প্রপার নাউন যদি বোঝায় তাহলে বিটুইন বসবে। এমনই ব্যাপারটা সবাই জানে, আমি তারপর একটু পরে লিখবো, তার দু একটা উদাহরণ লিখছি। হ্যাঁ, যেমন ধরেন এরকম যদি হয় সেন্টেন্স, লেখা আছে ডিভাইড দ্য মানি, টাকাটা ভাগ করে দেন ড্যাশ। এবার লেখা আছে কামাল, জামাল। ওকে, এরপর ধরেন রাহাত এন্ড করিম। এখন এরকম স্যার এগুলো সব প্রপার নাউন, এরকম প্রপার নাউন যদি 500 জনও বুঝায় তখনও স্যার বিটুইন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা এখানে নেই, জাস্ট এখানে আমি বলে দিলাম যে বিটুইনটা এক্ষেত্রে ব্যবহার করা যাবে একের অধিক হলেও। ওকে, মাছের কাহিনীটা কি এটা বলবো না, দোয়া করি ভাইয়া আপনার কপালে এরকমই যেন হয়। আস্তাগফিরুল্লাহ। তাসমিয়া বলছে ভাইয়া এরকম যেন হয়। ভাই এটাকে দোয়া বলে না, এটাকে বদ দোয়া বলে। হ্যাঁ, এটাকে বলে বদ দোয়া। অবশ্য এটা বরিশালে দোয়া হইতে পারে। আচ্ছা যাই হোক স্যার, আমরা এটা দেখলাম। আর এমন মানে অনেকের মধ্যে, যেটা একটু আগে বলছি, আমি নিচে একটা এক্সাম্পল লিখি এমন এর, এটা আপনারা পড়ছেন অলরেডি। এমন মানে অনেকের মধ্যে, তাই না? যেমন লেখা থাকবে আপনার এরকম, জাস্ট গিভ দ্য মানি among the লেবার্স, অর্থাৎ শ্রমিকদের মধ্যে টাকাটা ভাগ করে দাও, সেক্ষেত্রে among ব্যবহার করা হবে এরকম। তো among এবং বিটুইনটা ক্লিয়ার কিনা ভাইয়া? বরিশালের মেয়েরা এমন না আসলে। আরে ভাই, নোয়াখাইল্লা মাইয়া অনেক কিউট হয়, তারা হাজবেন্ডদের যত্ন করে। বিয়া করলে নোয়াখালী মাইয়াদের কইেন। নোয়াখালী না, ওটা নোয়াখালীরা, নোয়াখালীরা কি নোয়াখালী বলে না? আচ্ছা, বরিশাল্লা দোয়া। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আমরা এখানে এই পর্যন্ত করলাম স্যার বিটুইন এবং অ্যামং এর মধ্যে। এরপরে সিন্স আছে, ফর আছে। সিন্স এবং ফরটা আজকে আমরা করে ইনশাল্লাহ আগাই রাখি যতটুকু করা যায়। হ্যাঁ, সিন্স এবং ফরটা চলে আসেন, যেটা বুঝবেন সেটা আগে করি। হ্যাঁ, সিন্স এবং ফরের ব্যবহার অনেকের মধ্যে ঝামেলা হয়, তার কারণ তারা অর্থ বুঝে না। হ্যাঁ, মনে রাখেন সিন্স মানে হচ্ছে দুইটা অর্থ। একটা হচ্ছে যেহেতু, যখন কনজাংশন হিসাবে কাজ করে, যেহেতু এটা কনজাংশন। ওকে, সিন্স হচ্ছে যেহেতু, এটা হয় কি স্যার? কনজাংশন। আচ্ছা, আর একটা অর্থ হচ্ছে সিন্সের, সেটা হচ্ছে থেকে। থেকে এটা হচ্ছে প্রিপোজিশন। যখন থেকে অর্থ দেয়, মানে ফ্রম এর মতো অর্থ দেয়, তখন থেকে এটা আসে সিন্স। আরেকটা কথা জানেন, ফর। ফর এর দুইটা অর্থ, একটা হচ্ছে জন্যে, হ্যাঁ, আর একটা হচ্ছে কি? ধরে। তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরে লিখবো, তাহলে আপনার আর অসুবিধা হবে না। যে ফর মানে ধরে, যে সে 5 বছর থেকে বাস করে না 5 বছর ধরে বাস করে, দুইটা কিন্তু ভিন্ন কথা। কেউ বলবে না যে সে 20 বছর থেকে এখানে বাস করে, বলতে হবে সে 20 বছর আগে থেকে। আর যদি ধরে বলি তাহলে 20 বছর আগে ধরে বলা যাবে না, পুরা সময়টা। এই যে ফর দেখতেছেন, ফরটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই পুরা সময়টাকে বলা হয় ফর। এখানে ধরেন আমি যদি এখানে লিখি যে 2010 থেকে 2020, তাহলে সে 2010 থেকে 2020 সাল ধরে এখানে বাস করে, মানে 10 বছর ধরে এখানে বাস করে, ফর 10 ইয়ার্স। আর যদি কেউ বলে সিন্স, তাহলে যে কোনো একটা পয়েন্ট, যে সিন্স 2010, দুইটা একসাথে বলা যাবে না, যে সে 2020 সাল থেকে বাস করে, 2010 সাল থেকে বাস করে। থেকে বুঝাইলে সিন্স, ধরে বুঝাইলে ফর। এটা মনে রাখবেন। এবার আসেন এক্সাম্পল। যেমন আমি যদি এখানে বলি যে আই নিউ হিম, আমি তাকে চিনতাম। আমি তাকে চিনতাম। চিনতাম কখন থেকে? আমি যদি বলি 10 বছর আগে থেকে, 2010 সাল থেকে, 2001 সাল থেকে, তাহলে আপনাকে লিখতে হবে সিন্স 2010। আমি 2010 সাল থেকেই তাকে চিনতাম, এরকম কথা। আর যখন ধরে বোঝায় তখন ধরেন যেমন হতে পারে যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি এখানে বাস করছি। যদি বলি 5 বছর ধরে, তাহলে বলতে হবে ফর 5 ইয়ার্স। ওকে, এটা হচ্ছে সিন্স এবং ফর এর ব্যবহারটা। ভাই বিয়ের আলাপ সবাই বাদ দেই, আব্বু আছে সব শুনতেছে। হ্যাঁ, বিয়ে শাদীর আলাপ বাদ দেন। হ্যাঁ, ম্যাচ ভালো না হলেও বউটা সুন্দর হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, রান্না জীবনে খেয়ে বেঁচে থাকবো খাবার, যদি সেই খাবারটাই ভালো না হয়, হোয়াট এ ব্যাড লাক। আচ্ছা, এবার বলছি অলদো কি কনজাংশন? হ্যাঁ, দো অলদো এগুলো কনজাংশন। ওকে,
আচ্ছা, এবার স্যার আমরা এখানে এই পর্যন্ত আসলাম সিন্স এবং ফর এর ব্যবহারটা দেখে, সিন্স এবং ফর এর। আচ্ছা, এবার আসেন স্যার বিসাইড আর একটা হচ্ছে সাইডস, সরি বিসাইডস, দুইটা, বিসাইড এবং বিসাইডস। আপনারা জানেন বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে পাশাপাশি। আজকে আমরা এটা দিয়ে শেষ করব, বিসাইড এবং বিসাইডস, এটা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। সেটা হচ্ছে স্যার বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। কেমন? আচ্ছা, এখন এই যে বিসাইড এবং বিসাইডস, আচ্ছা তার নিচে আমি পাশে পেজ নাম্বারটা লিখে দিই, এটা 264 পেজ। হ্যাঁ, 2264 পেজ, এই পেজ আমরা এখান থেকে নিচ্ছি। এটা আমি এভাবে লাইন ধরে যাচ্ছি, আর এক্সাম্পল গুলো নিজেরা নিজেরা আবার ট্রাই করবো। হ্যাঁ, এখন ধরেন কেউ বললো জাস্ট আই, এখানে একটা প্রশ্ন আছে যে আই নিড $200। আচ্ছা, একটু অন্যভাবে ছিল, আই নিড, আচ্ছা টু, এভাবে লিখি, সমস্যা নাই, আই নিড $200। তারপরে লেখা ছিল হচ্ছে, হ্যাঁ, ড্যাশ। তাহলে এইখানে শূন্যস্থান, যে আই নিড $200 ড্যাশ দিস টু পে এভরিথিং। সম্পূর্ণটা পে করতে আপনার এগুলার পাশে আরো এত টাকা দরকার, বা এগুলা ছাড়াও অতিরিক্ত, তাই না? যে এটা ছাড়াও, তা সেক্ষেত্রে কি পাশাপাশি দিবেন, যে আমার $200 পাশাপাশি দরকার। কথাটা হচ্ছে এরকম, দিস মানে এটা, হয়তো একটা টাকা আপনার হাতে আছে, বলতেছেন যে এইটার পাশাপাশি আমার আরো এত টাকা দরকার, বাট সেক্ষেত্রে আপনি বিসাইডস ব্যবহার করবেন না, বিসাইড। আই নিড $200 বিসাইড দিস, মানে এটার পাশে বা এটা ছাড়াও আমার আরো $200 দরকার, সেক্ষেত্রে বিসাইড কথাটা ব্যবহার করতে হবে। ওকে। আর বিসাইডস কথাটা হচ্ছে কি, যেমন একটা কাজের পাশাপাশি সে অন্য কাজ করে, সেক্ষেত্রে বিসাইডস ব্যবহার করে। আমরা এটার উদাহরণ নেই, এটার উদাহরণটা হচ্ছে 109, যে এক কাজের পাশাপাশি আর একটা, যে বিসাইডস দিস শপ, এই দোকানটা ছাড়াও বা এই দোকানের পাশাপাশি, হি হ্যাজ অ্যানাদার জব, তার আরো একটা জব আছে। তাহলে এই যে বিসাইডস কথাটা, এটা হচ্ছে স্যার পাশাপাশি, আর ওই বিসাইড হচ্ছে পাশে, দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এটা সব, স্যার সব ক্লাস গুলো এক পেজে হলে ভালো হতো, মানে বুঝলাম না। পিডিএফ আপনি যেটা দিবেন দিলে ভালো হতো। ও আচ্ছা, মাস্টার বইয়ের যে পিডিএফটা, তাই না? আচ্ছা, মাস্টার বইয়ের পিডিএফটা মনে থাকে না, তারপরে ইনশাল্লাহ দেখি। আচ্ছা, আমি একটু লাইনে থাকেন, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেতে সময় লাগতে পারে, আমি এখন অলরেডি সেন্ড করে দিছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা নেক্সট ক্লাস শুরু করব। 264 পেজ আজকে এখানে করলাম, 264 পেজের পরবর্তীতে স্যার এগেইনস্ট থেকে শুরু করব আমরা। 264 অলরেডি শেষ করছি, বিসাইড এবং বিসাইড 265ও শেষ করছি। নেক্সট ক্লাস হবে হচ্ছে স্যার 266 পেজ থেকে। হ্যাঁ, 266, কমেন্টে একটু কয়েকবার লিখে ফেলেন তো কয়েকজন, যে আগামী ক্লাস হবে পেজ নাম্বার 266 থেকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সেট বিসাইড দ্য রিভার, এটা দেওয়া যাবে, নদীর পাশে সে বসছে, বাই দ্য রিভারও দেওয়া যাবে, আর বিসাইডটাও দেওয়া যাবে। হ্যাঁ, দুইটাই দেওয়া যাবে। ওকে। হ্যাঁ, 266, গুড। এটা যাতে আপনারা পরবর্তীতে এটা আবার মনে রাখতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আগামীকাল রুটিনটা